যদি অভ্যুত্থানের পরে যদি 1.5 বছর দেখেন আমাদের কোনো সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি হয়নি, মানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর গুটি কয়েকের কিছু ইনক্লুডিং মি ভালো কিছু পদ মিলেছে। কিছু লোক এখন একটু গাড়ি ঘোড়ায় ঘুরতে পারতেছে, কিছু লোক হচ্ছে একটু ভালো খেতে পারতেছে, ভালো থাকতে পারতেছে, কিন্তু কিছু লোকের জন্য গণ অভ্যুত্থানটা হয় নাই। বরং গণ অভ্যুত্থানটা হয়েছিল একটা বৃহত্তর সমাজে যে যারা আন্ডার প্রিভিলেজড আছে, যারা বৈষম্যের শিকার ছিল, সেই বৈষম্য ইকোনমিক, সেই বৈষম্য রেশিয়াল হইতে পারে, রিলিজিয়াস হইতে পারে, সব ধরনের বৈষম্যের যারা শিকার ছিল, তারা কি উঠে দাঁড়াইতে পারছে কি? তারা যদি উঠে দাঁড়াইতে না পারে তাহলে আমি মনে করি আমরা 100 বছর পিছিয়ে আছি। কারণ 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যে কাজ করে সফল হয়েছিলেন, একটা বৃহৎ পুশ দিতে পারছেন, বড় সড়ো পুশ দিতে পারছেন আমাদের যেই পলিটিক্যাল কমিউনিটি গড়ে তোলার জন্য। সেই বড় সড়ো পুশ আমরা এত রক্তারক্তির পরে, 2000 লাশের পরেও, 2000 কাছাকাছি শহীদ হওয়ার পরেও আমরা পারলাম। সো আমরা ব্যর্থ, এটা আমরা ধরে তারপরে আমরা সব বড় বড় বক্তৃতা দিতে হবে। আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব, নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে? আমি বললাম তো, শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয় নাই? কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক, পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক। 5-7টা নতুন মিডিয়া আসছে, আপনারা জানেন, যারা ছোট মানে কাজ করতেছে, ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে, জুলাইয়ের পক্ষে, এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে। এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে, তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে। তো এই পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে পদার্পণের যে 4টা কথা বললাম, যে আপনার ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস লাগবে, সম্পদ এবং আপনার ভূমির পুনর্বিন্যাস লাগবে, আপনার এই যে ন্যাশনাল ক্যাপিটাল বা জাতীয় পুঁজি যাকে বলি আমরা, সেটার পুনর্বিন্যাস লাগবে। সেটার পুনর্বিন্যাসের ক্ষেত্রে অলিগার্কদের অথবা দুর্নীতিবাজদের অথবা এখানকার যে সিস্টেমেটিক যে রিপ্রেশন আছে, এখানের সাথে জড়িত যে আমলারা আছে, তাদেরকে আপনাকে ধরতে হবে, ডিসমেন্টাল করতে হবে। থার্ড যেটা বললাম, সিভিল সোসাইটি এবং কালচারাল যে সফট পাওয়ার আওয়ামী লীগের জন্য আবে হায়াত ছিল, সেই সফট পাওয়ারকে ডিসমেন্টাল করতে হবে। এর কোনোটাই সম্ভব হয়নি। ফলে রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নটা অথবা নতুন বন্দোবস্তের প্রশ্নটা আজকে মানুষের কাছে হাসির খোরাক। আজকে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, বক্তৃতা হয়, জোশিলা বক্তৃতা হয়, এই করে ফেলবো, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, কিন্তু আমরা করতে পারি না। কেন করতে পারি নাই? কারণ পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব, অথবা পুরাতন বন্দোবস্তের সাথে আটাত করে, পুরাতন বন্দোবস্তের কাছে সমর্পণ করে কোনো নতুন বন্দোবস্ত সম্ভব। আমরা যদি সাহস করতে পারতাম, আমরা যদি যে সাহস আমাদের 5 আগস্টের আগের দিনও ছিল, সেই সাহসটা যদি আজকেও থাকতো, ইনক্লুডিং মাইসেলফ, তাহলে আমরা যে নতুন বন্দোবস্ত করতে পারতাম। আমরা এতক্ষণে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস করে ফেলতাম। আমরা এটার জন্য সংসদ বসাইতাম না, নতুন রিফর্ম কি বলে, রিফর্ম অ্যাসেম্বলি আরো কি বলে, এগুলো করতে হইতো না, গণভোটের প্যারায় আমাদের যাইতে হইতো না, গণপরিষদেই বাস্তবতা ছিল। আমার এখন মনে পড়ে, একটু পরে আলী রাজ স্যার কথা বলবো, আলী রাজ স্যারকে যখন যে আপনি আসেন দেশে, সংবিধান পুনর্লিখিত হবে। ওই সময় আমি সংবিধান কমিশনের মেম্বার ছিলাম, ওইখানে আমার বক্তব্য দেখবেন, আমরা বলছিলাম যে সংবিধান পুনর্লিখন হবে। সেই পুনর্লিখন থেকে এখন সংবিধান যে বদলাবেন, এটা পুরাটা চলে গেছে আরেকটা গভর্নমেন্টের হাতে। এই যে ব্যাকস্লাইডিংটা হইল, এটাই যে সমর্পণ করা পুরানো বন্দোবস্তের লোকদের কাছে, সেটা আমরা করতে পারি না। এখন আমরা বলতেছি যে গণভোট দেন, তারপরে আমরা কিছু একটা করব। সেই প্রমিস কি রাখা হবে? সেটা নিশ্চয়তা কি? কারণ গণভোটের কোনো লিগাল, মানে আপনার লিগাল বলতে একটা লিগাল আর একটা কনস্টিটিউশনাল। আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, আপনার আছে লিগাল ভ্যালিডিটি। কোনটা প্রাধান্য পাবে? অবশ্যই কনস্টিটিউশন প্রাধান্য পাবে। তো এইরকম অনেকগুলো কোয়েশ্চেন আমরা করার চেষ্টা করেছি। কোয়েশ্চেন করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নমেন্টে থাকা অবস্থায়। এখনো হচ্ছি না এরকম না, এখনো হচ্ছি, কিন্তু আমি আমার পজিশনে একা হইলেও দাঁড়িয়ে থাকতে চেয়েছি এবং আমি একা দাঁড়িয়ে আছি। রাজনৈতিক ভাবে যে বক্তব্য পুরাতন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের ব্যাপারে, আমি মনে করি অনেকদিন পরে আমি আমার পজিশন ক্লিয়ার করতে পেরেছি। রাজনৈতিক যে কথাটা আমি বলবো, আমরা যারা এখানে অভ্যুত্থানের আগে এখানে এই যে রাষ্ট্রকল্প বলেন, গুরুবার আড্ডা বলেন, আরো এই যে
সিনে যোগ ছিল, আমার নিজের পত্রিকা, আরো অনেকগুলো কালচারাল অ্যাক্টিভিটিস বলেন। এর মাধ্যমে আমরা কি চেয়েছিলাম, যে একটা নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে, একটা প্রজন্ম রাজনৈতিকভাবে শিক্ষিত হবে এবং তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিবে। কিন্তু আমরা কখনোই এটা চাই নাই যে একটা একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে গিয়ে ওনারা আঘাত করবেন, ওনারা সমর্পণ করবেন। এটার জন্য আমরা এই রাষ্ট্রকল্প লাইব্রেরি করিনি, আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি করিনি, আমরা এনসিপি বা নাগরিক কমিটির সাথে কোনো মানে পলিসি সাপোর্ট আমরা এই জন্য দিইনি। আমরা দিয়েছি যে একটা শক্তি সম্ভাবনা আকারে বাংলাদেশের জনগণের সামনে থাকবে, যেটা থার্ড ফোর্স আকারে থাকবে, যেটা মানুষকে বলবে যে এই পুরাতন বন্দোবস্ত যারা চায় তাদের বাইরে আমরা আপনাদের বয়স হইতে চাই। আমরা আপনাদেরকে এই যে আপনারা যেই আন্ডার প্রিভিলেজ পজিশন আছেন সেখান থেকে তুলে আনতে চাই। আমরা আপনাদের সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি নিশ্চিত করতে চাই। আমরা এই ক্ষমতার কাঠামো এবং সম্পদ এবং ভূমির পুনর্বিন্যাস করতে চাই। আমরা এই অলিগার্কি এবং এখানকার যে পুরা কাঠামো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এটাকে পুনর্গঠন করতে চাই। আমরা বাংলাদেশের সিভিল সোসাইটি এবং কালচারাল যেই হেজুমনিটা আছে সেটাকে ভেঙে দিতে চাই। সেই কাজটা আমি মনে করি অন্য এই সব রাজনৈতিক দল নেতাদের চাইতে ও শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালী ভাবে এই কাজটা করতে পারছে। আজকে এই জন্য আমরা ওনাকে স্মরণ করি এবং ওনাকে আমাদের বলতে হয় ওনার কথা। কারণ একটা লোক শহীদ মানে তার নামটা অনেক সুন্দর। শহীদ মানে হচ্ছে যিনি সাক্ষ্য দেন, আর হাদি মানে হচ্ছে যিনি হচ্ছে পথ দেখান। তো উনি পথ দেখাই গিয়েছেন এই লড়াইয়ের জন্য, ডিসমেন্টল করার লড়াইটা। আমি যদি যেই সিস্টেম আমাকে রিপ্রেজেন্ট করছে হাসিনার নামে সেই সিস্টেমের কাছে আত্মসমর্পণ করি, যেই সিস্টেমের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো অপারেট করছে এবং গত 2 বছরে পদে পদে সংস্কার বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, বিচারের এবং বিভিন্ন তদন্ত কমিটিকে নিজেদের রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে যেই রাজনৈতিক দলগুলা, সেই দলগুলোর কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে আমাদের ওই যে ভূতের পায়ে হাঁটার মতো। ভূতে যেরকম পিছে পায়ে হাঁটে, আমরা এখন পিছে হাঁটতেছি। আমরা এই বিকল্প আমরা বলে যদি আমরা আবার পুরাতন দলের কাছে দাসখত দিই, তাহলে আর বিকল্প আমরা থাকি না। মানুষ আমাদেরকে বিশ্বাস এই জন্যই করে নাই, করবেন। তো আমি অনুরোধ থাকবে, রাষ্ট্রকল্প লাইব্রেরি বলেন এরকম ভাবে ক্যাম্পাসগুলোতে অন্তত বুদ্ধিবৃত্তিক ভাবে এই একটা ইন্টিগ্রিটির সাথে আমরা যাতে ওই সোল সার্চিংটা করে যাই। যেহেতু লড়াইটা পিছিয়ে গেছে, ভূতের পায়ে হাঁটা ধরছে আমার কমরেডরা, তাহলে লড়াইটা আরো দীর্ঘ, এটা দেখাই যাচ্ছে। যেহেতু লড়াইটা দীর্ঘ, ফলে আমাদের এই প্রস্তুতি দরকার, আবার নতুন ভাবে শেখা দরকার, বোঝা দরকার কোথায় আমরা ভুল করলাম, আমাদের ভুলগুলো সম্বন্ধে আমাদেরকে নিজেদেরকে আউটস্পোকেন হওয়া দরকার, নিজেদেরকে সবসময় জনগণের সামনে স্বচ্ছ রাখা দরকার, জবাবদিহি করা দরকার। নাহলে আমরা নতুন বন্দোবস্তের কথা বলাটা আমাদের সাজে না। তো এই কাজগুলো আমি মনে করি এখানে আপনারা যারা উপস্থিত আছেন তারা করবেন। রাজনৈতিক বক্তব্যবাজি, স্লোগানবাজি এগুলো অনেক চলবে, এগুলো দরকার আছে, একটা দেশে এগুলো চলে, এগুলো কালচার। কিন্তু এর বাইরেও আমরা যে কালচারটা চাইছিলাম অন্তঃসলীলা হয়ে, যে প্রত্যেকটা ছাত্র নাগরিকদের মধ্যে অন্তত বুঝ ব্যবস্থা যাতে গ্রো করে। অভ্যুত্থান আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে, আবার রাজনৈতিক দলগুলোর ভূমিকা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। এই যে খেলা, এই খেলায় আমাদেরকে কখন আমরা যাতে একবারে একটা বড় পুশ দিতে পারি, একটা সফল জায়গায় পৌঁছাইতে পারি, মানুষের স্বপ্নকে ধারণ করতে পারি। এবং আমি আবারও বলবো, অনেকে বলেন যে নতুন বন্দোবস্ত ব্যর্থ হয়েছে, এগুলো স্লোগান সর্বস্ব কথাবার্তা, স্লোগান সর্বস্ব কথাবার্তা না। এগুলোকে কেউ ধারণ করুক আর না করুক, কেউ লালন করুক আর না করুক, আমি করি এবং আমার কমরেডরা করে, যারা আমাদের সাথে লড়তে চায় লড়বে।